নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিয়েছি আজকের বিশেষ খবর। ভুটানের ১১৭তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। সংসদের রাজ্যসভায় ভারতের সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রা নিয়ে আলোচনায় অংশগ্রহণ সুস্মিতা দেবের। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে শিলচরে রন্ধন কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। তিন দিনের সাংগঠনিক সভা শেষে বিভিন্ন সিদ্ধান্তের কথা জনসমক্ষে প্রকাশ অভিজিতের। এইবারে বিস্তারিত খবর। ভুটানের ১১৭তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। প্রথমবারের মতো আসামের মুখ্যমন্ত্রীর ভুটান সফর দেশটির সঙ্গে আসামের কূটনৈতিক সম্পর্কের এক নতুন সূচনা। ভুটানের ১১৭তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ প্রথমবারের মতো আসামের মুখ্যমন্ত্রী সরকারি সফরে ভুটান সফর করছেন। তাই প্রতিবেশী দেশটির সঙ্গে আসামের কূটনৈতিক সম্পর্কের একটি নতুন সূচনা হিসেবে অভিহিত করা হচ্ছে। ভুটান আজ মঙ্গলবার তাঁর ১১৭তম জাতীয় দিবস পালন করছে। জাতীয় দিবস উদযাপনে উৎসবমুখর মেজাজে পার্শ্ববর্তী দেশ ভুটান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার সাথে মঙ্গলবার সকালে থিম্পুর চাংলিমিথাং গ্রাউন্ডে ১১৭তম ভুটান জাতীয় দিবস উদযাপনে যোগ দেন। মুখ্যমন্ত্রী ১১৭তম জাতীয় দিবস উপলক্ষে ভুটানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিয়ে শর্মা ভুটানের নির্মল সৌন্দর্য এবং এর আইকনিক স্মৃতিচিহ্নগুলি চিত্রিত করে একটি ভিডিও শেয়ার করেছেন। আমরা দুই দেশ একসঙ্গে আগামী দিনে উন্নয়নের নতুন উচ্চতা অতিক্রম করব, বলেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক জাতির উদ্দেশ্যে তাঁর প্রথাগত বার্ষিক ভাষণ দেন। এদিকে শর্মা সোমবার সন্ধ্যায় থিম্পুতে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন এবং তার সঙ্গে যাওয়া প্রতিনিধি দলের শীর্ষ কর্মকর্তা এবং শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে অ্যাডভান্টেজ আসাম 2.0 ব্যবসায়িক বৈঠকের আয়োজন করা হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোপকে, পররাষ্ট্রমন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রী এবং ভুটানের ব্যবসায়ী নেতাদের হাই প্রোফাইল উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে রাজা ওয়াংচুক অঘোষিত বৈঠকে প্রবেশ করে সবাইকে অবাক করে দেন। শর্মা অবকাঠামো উন্নয়নে আসামের চলমান রূপান্তর এবং বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের উদীয়মান সুযোগগুলি তুলে ধরেন। বুধবার 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী শর্মা ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের সাথে দেখা করবেন। দিনের পরে গেলফু মাইন্ডফুলনেস সিটির গভর্নর ডক্টর লোটে শেরিং শর্মাকে একটি উপস্থাপনা দেবেন। একই রাতে মুখ্যমন্ত্রী রাজকীয় ভোজসভায় যোগ দেবেন। পরের দিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী 19 ডিসেম্বর ভুটান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। সংসদের রাজ্যসভায় ভারতের সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রা নিয়ে আলোচনায় অংশগ্রহণ সুস্মিতা দেবের। সংসদের রাজ্যসভায় ভারতের সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রা নিয়ে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সাংসদ দেব তার 3 মিনিটের বক্তব্যে মূলত বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের সমতার ভিত্তিতে সমাজ পরিচালনার ক্ষেত্রে বর্তমান শাসনকালে পরিলক্ষিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আমাদের সংবিধানের ৭৫ বছরের যাত্রা। এটি গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেক প্রজন্মের দায়িত্ব পরবর্তী প্রজন্মকে তৈরি করে দেওয়া, কিন্তু যারা বারবার গণতান্ত্রিক রীতিনীতি এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকেও সম্মান জানাচ্ছেন না, মানুষের প্রতি তাদের কী দায়িত্ব সেটাও তারা বোঝার চেষ্টা করছেন না বলে সরকার পক্ষকে কটাক্ষ করেন সুস্মিতা। তিনি আরও বলেন, I think with Dr. Ambedkar in our hearts, we must remember his undelivered speech but published, Annihilation of Castes. He was the champion of removing inequalities, and therefore I speak about right to equality in this country, which is not an idea
but it is a right that every government must guarantee. So let's look at economic inequalities. Today in India, 1% of the country is controlling about 40% of the wealth. Is that the kind of equality that our forefathers wanted? Sir, today corporate loans are waived, but farmers are struggling and reeling under the burden of loans. Sir, today the middle class is the worst impacted by the tax burden, but we see that the taxation on corporates keep reducing because of the policies of this government. Sir, highly qualified students don't compete for jobs. Today they have to compete in stampedes. Now, let us come to the two most destructive policies of this government, which destroyed the informal economy, which is the note ban and the unplanned lockdown. The haves and have-nots, there was a stark difference between them. Sir, social inequality. इतने लोग भाषण में बोले सर, एक सांसद बीजेपी का मणिपुर पे नहीं बोला सर, एक सांसद नहीं बोला. Today I say, sir, today I say, while we debate on the Constitution, today I say, debating on the Constitution, which constitutional right have you not suspended in Manipur? Liberty, expression, speech, everything has been suspended in Manipur. I stand here as a member of parliament representing the Northeast, demanding the resignation of every MP from Northeast and every minister who's thumping their desk behind the leader of the house. Sir, today, while the Constituent Assembly debates were going on, we citizens were to have equal rights. In Assam, the BJP is creating different classes of citizens with different rights. NRC has become no respite for citizens. There is no equality in the way the NRC has been conducted. With these few words, I end my speech saying that this is a government which wants one election, one leader, one religion, because this is not what Ambedkar wanted for this country. This is a fascist government that is at play. বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে শিলচরের রন্ধন কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মঙ্গলবার সিটোর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বেলা 12টায় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে এক বিশাল মিছিল করে রন্ধন কর্মীরা বিইও কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। রন্ধন কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, কর্মীদের 10,000 টাকা সহ প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান করা, রন্ধন কর্মীদের বকেয়া পারিতোষিক শীঘ্র প্রদান করা, বিদ্যালয় একত্রীকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা, মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অতি সত্বর তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। কাজের বিনিময়ে মজুরি বৃদ্ধি করতে হবে। আসাম জুড়ে মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছে। মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে। একটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য, এরা বলে ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে,
সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়, অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। 3 দিনের সাংগঠনিক সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত জনসমক্ষে তুলে ধরল জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে গত 13, 14 ও 15 ডিসেম্বর মহানগরী গুয়াহাটিতে দলের সাংগঠনিক সভায় গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মঙ্গলবার জনসমক্ষে তুলে ধরলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরে দলকে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ও বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। সভায় রাজ্যের প্রত্যেকটি জেলায় পিএসসি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে শিলচর জেলা কংগ্রেস পিএসসি কমিটি গঠন করবে বলে জানিয়েছেন তিনি। নবগঠিত এই কমিটি আগামীতে নতুন ব্লক কমিটি ও পঞ্চায়েত ওয়ার্ড কমিটি গঠন সহ অন্যান্য সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রত্যেক ব্লক সভাপতির বয়স 50 বছর হতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দল। বিশেষ করে 2026 সালে আয়োজিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে পাখির চোখ রেখেছে দলের শীর্ষ স্তরের নেতারা। আগামী 1 বছর বিভিন্ন ইস্যুতে প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও দল সিদ্ধান্ত নিয়েছে। শাসক দলের বিভিন্ন সিন্ডিকেট রাজ ও জনবিরোধী নীতি প্রতিরোধে কংগ্রেস রণনীতি বানিয়ে জনগণের স্বার্থে ময়দানে নেমে যুদ্ধ করবে বলেও এদিন জানিয়েছেন অভিজিৎ পাল। সাংবাদিক সম্মেলনে বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার ও কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে পিএসসিতে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় একটা পিএসসি কমিটি গঠন করা হবে। পিএসসি কমিটিতে থাকবেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি এখানে ইনচার্জ আছেন, উনি চেয়ারম্যান থাকবেন, জেলা সভাপতি কনভেনার থাকবেন, তাছাড়া থাকবেন এপিসিসির মেম্বার, এআইসিসির মেম্বার এবং 21 এবং 24 কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট। পিএসসি কমিটি আগামী 1 সপ্তাহের মধ্যে গঠন হবে শিলচর জেলা কংগ্রেসের, এবং পিএসসি কমিটিতেই সব কিছু দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে যে পিএসসি কমিটি নতুন ব্লক সভাপতি মানে কোন কোন জায়গাতে নতুন করে ব্লক বদলানো হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পিএসসি কমিটিতে। বিশেষ করে যেসব জায়গাতে ডিলিমিটেশনের ফলে যেগুলা ব্লক চেঞ্জ হয়েছে, কোনো ব্লক ডিমোলিশ হয়েছে, তো সেই সব ব্লক নতুন করে গঠন করা হবে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা বুথ কমিটি আমরা আগামী 1 সপ্তাহের ভিতর তৃণমূল স্তরে আমাদের যে ওয়ার্ডগুলা হয়েছে, যে পঞ্চায়েতের যে ওয়ার্ড হয়েছে, সেই ওয়ার্ড কমিটিগুলা আমরা 1 সপ্তাহের ভিতর গঠন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা প্রস্তুত। আমরা ইতিমধ্যেই আমরা অ্যাপ্লিকেশনের জন্য আমরা আবেদন দেওয়ার জন্য আমরা নোটিশ দেব যে আমাদের এখানে প্রত্যেক ওয়ার্ডে আমাদের প্রার্থীরা আছেন, প্রার্থীরা ওনাদের আবেদন দাখিল করবেন এবং দল বিভিন্নভাবে অবজার্ভ করে বা ভালোভাবে খতিয়ে দলের একনিষ্ঠ কর্মীকে এবং চান্স অফ সাকসেস দুটা দেখেই ওনাদেরকে টিকিট প্রদান করা হবে।
এখন থেকে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির টিকিট দেওয়ার ক্ষেত্রে বা আগামী দিনে বিধানসভার নির্বাচনের টিকিট দেওয়ার ক্ষেত্রে দল বারবার দলীয়ভাবে ইন্টারনালি সার্ভে করে দেখা হবে, যাতে আমাদের একটা আসনও আমরা যেন কোনোভাবে যাতে ছেড়ে না দিই, আমরা যাতে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেই ব্যাপারে দল বিভিন্নভাবে সার্ভে করে তারপরে দলের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আগামী 1 বছর আমরা প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল লড়াই করে যাবে, সেটাও এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কংগ্রেস দল প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে, দুর্নীতি নিয়ে, সরকারের যেগুলো আজকের দিনে দুর্নীতি চলছে, যে সিন্ডিকেট চলছে, সেইগুলা প্রতিহত করার জন্য কংগ্রেস দল। নদী ভাঙ্গনের কবলে পড়ে দিশেহারা বৃহত্তর রানীনগর গ্রামের জনগণ, সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী জনতার। কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরযাত্রাপুর জিপির বৃহত্তর রানীনগর গ্রামটি নদী ভাঙনের কবলে পড়ায় স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এলাকার একমাত্র জল সরবরাহ প্রকল্পটি বরাক নদীতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের বিশাল সংখ্যক মানুষ। শুধু তাই নয়, বিগত 5 বছর ধরে চলে থাকা নদী ভাঙনের ফলে অনেক বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। ঝুলন্ত অবস্থায় রয়েছে এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও ভিটে মাটি। বিভিন্ন সমস্যার সম্মুখীন এলাকার ভুক্তভোগী জনগণ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান, রানীনগর গ্রামের জল প্রকল্প নদীতে তলিয়ে যাওয়ায় তারা খাওয়ার জলের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। নদী থেকে জল তুলতেও পারছেন না স্থানীয়রা, ফলে অনেক দূর অতিক্রম করে তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে। এলাকার যাতায়াত পরিষেবা নিয়েও এদিন দুঃখ প্রকাশ করেছেন তারা। বেহাল রাস্তাঘাট ও বিশুদ্ধ পানীয় জল পরিষেবা না থাকায় গ্রামের মানুষ বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এলাকার ভুক্তভোগী জনগণের কোনো খবর নেননি। নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে রানীনগর গ্রামের জনগণ তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বরখোলা সমষ্টি, বরযাত্রাপুর গাঁও পঞ্চায়েত, রানীনগর গ্রাম ভাঙ্গা তো শুরু হয়েছে আমরা 5 বছর মতো হয়ে যাব। তারপর তো বাড়ি ঘর ভাঙিয়া লইয়া গেল, তারপরে তো আমরা জায়গা জুগা লইয়া যার আমরা যে আবার অন্য কোনো জায়গা গিয়ে যে আমরা বাড়ি কিনবো, জায়গা কিনিয়া যে আমরা আবার ঘর বাড়ি বানাইবো, আমরা দ্বারা তো সমস্যা। আর আমরা এরকম টাকা পয়সা কোনো মানুষও নাই, আমরা বিরাট কষ্ট করি আমরা চলাফেরা করি। এই বছর গেছে বর্ষার সময় কিছুটা ভাঙ্গিয়া হয়ে গেছে। এখন তো আমরা জল খাওয়ারও সমস্যা হয়ে গেছে। এখন দুর্গাপুর থেকে জল দেয়, সপ্তাহ একদিনে জল দেয়, ওই জলটাই আমরা খাই বিশুদ্ধ জলটাই। এখন তো নদীর গিয়া যে আমরা নদীর জল ব্যবহার করতাম, আমরা কষ্ট নদীতে জল উঠতে পারি না, এই অবস্থা হয়েছে। আমরা না এমএলএ তো আইসই না, তবে ডিপার্টমেন্টের মানুষ বসার সময় আইছিল, ফটো উঠে নিছে। এখন তো কিছু বুঝি না, আগে তো বুঝলাম মানে বসাটা যাওয়ার পর থেকে মনে কোনো একটা কাজ আরম্ভ হইব, কিন্তু এখন তো কিছু বুঝে না তারা, এখন তো কেউ আয়ও না, কিছু না। আর এমএলএ একদিনও আইসেন না, কোনো খবরও বলেছেন না। তখন আমরা চাই আর এই সিজনে কাজটা আরম্ভ হইতো। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আবেদন, যেন আমরা কাজটা শুরু হইতো আর আমরা একটু বিপদমুক্ত বসবাস করতাম। এই গ্রামে প্রায় 5 বছর থেকে নদী ভাঙ্গন হচ্ছে, কিন্তু কোনো বিকল্প পদক্ষেপ হচ্ছে না কোনো সরকারি ফান্ড থেকে। অথচ এই বছর আমাদের একটা পিএইচই প্লান্ট ছিল, এটাও চলে গেছে। আমাদের জল খাওয়ারও কোনো সুবিধা নেই, তাই আমাদের বহু সমস্যার মধ্যে আছে। আর বিগত বহুত পরিবার তো নদীতে গেল, এখনো কতটা পরিবার যাবে সেটা তো বলা যায় না। লোকাল এমএলএ তো মিসবাহুল ইসলাম লস্কর, তাই নি কেন আইসেন না। যোগাযোগ তো মধ্যে গেছলা কয়েকজন, কিন্তু কোনো সাপোর্ট পাইছেন না। চলাফেরার কোনো রাস্তা নেই, নদীও সব নিছে। সরকারের কাছে দাবি করবো যাহাতে আমরা বাঁচা যায়, এইরকম কোনো একটা উপায় দিতে পারলে। বা এখন বর্তমানে আমরা জলের যা সমস্যা, একটা পিএইচই প্লান্ট যদি আমরা অফিসে করে দিন, তাহলে তো আমরা শুদ্ধ জলটা খাওয়ার ব্যবস্থা পাই। এটা ওই বর্ষার প্লাডও। উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত। উধারবন্দের শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে আগামী 21 ও 22 ডিসেম্বর বার্ষিক উৎসব উপলক্ষে শোভাযাত্রা করে উধারবন্দের বিভিন্ন মঠ মন্দির আখড়াতে আমন্ত্রণ জানালো শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতি। মঙ্গলবার বিকেল 5টায় উধারবন্দ কাঁচাকান্তি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উধারবন্দ বাজারের গোপাল আখড়া, কালাচাঁদ আখড়া ও পুশিবাড়ি, উধারবন্দ শ্মশান কালীবাড়ি, 6 মাইলের রামকৃষ্ণ মিশন ও সৎসঙ্গ কেন্দ্র এবং
শিবসংঘ ক্লাবের হনুমান মন্দির, কান্দি গ্রামের ভারত সেবাশ্রম আশ্রম সহ বিভিন্ন মঠ মন্দিরে আমন্ত্রণ পত্র দিয়ে শ্রী শ্রী কাছাকান্তি মাতার মন্দিরের বার্ষিক উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে শ্রী শ্রী কাছাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত সংবাদ মাধ্যমকে জানান, এবার প্রথমবারের মতো তাঁরা উধারবন্দের বিভিন্ন দেবালয় স্থানে পান, সুপুরি, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। আগামীতে তারা আরও নতুনত্ব কিছু নিয়ে আসার চিন্তা রয়েছে বলে তিনি আরও জানান। এবছর উৎসবে মায়ের ভক্তদের ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাছাকান্তি মায়ের মন্দিরের ৪৭তম বার্ষিক উৎসব উপলক্ষে আজ সেবা সমিতির তরফ থেকে আমরা উত্তরবঙ্গের স্থানীয় যত দেবালয় রয়েছে, মঠ, মন্দির, আশ্রম, আখড়া সবগুলোতে আজকে আমরা মা দেবতাদের পানের খিলি যেটাকে আমরা বলি, সেই দেবতাদের পানের খিলি দিয়ে আমরা নিবেদন করে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর ওনাদের সমিতির যত সভ্যরা যারা থাকবেন, সদস্যরা যারা থাকবেন, ভক্ত মণ্ডলী যারা থাকবেন, সবাইকে এই কাছাকান্তি মায়ের এই বার্ষিক উৎসবে সেবা সমিতির তরফ থেকে সাদর আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আজকের এই আমন্ত্রণ। এটা আমাদের স্থানীয় ভাষায় পানের খিলিও আমরা বলি। যে কোনো শুভ কার্যের সূচনা পানের খিলি দিয়ে দেবতাদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে অনুষ্ঠিত হয়। বরখলার শুভং জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত বহু পরিবার। কাছাড় জেলার বরখলা বিধানসভার অন্তর্গত শুভং জিপির বওলা বস্তির জনগণ স্বাধীনতার ৭২ বছর পার হওয়ার পরও উন্নয়ন থেকে বঞ্চিত। ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন এলে বিভিন্ন দলের নেতাদের দেখতে পাওয়া যায়। স্থানীয় লোকেরা আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। বৃষ্টির দিনে কচিকাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, রাস্তাঘাট নেই, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গ্রাম প্রায় ৯০ থেকে ১০০ পরিবার আছে। তাদের মধ্যে বেশিরভাগ লোক মৎস্যজীবী ও দিনমজুর। তাদের ভাগ্যে একটাও প্রধানমন্ত্রী আবাস জোটেনি। ধনীদের জন্য সরকার কাজ করছে, গরিবদের জন্য কাজ করছে না বলে গ্রামবাসীরা জানান। আজকে এতটা দিন হইল, না আছে ঘর, না আছে রাস্তা, আর যে এত রাস্তার মধ্যে কিন্তু স্কুল একটা আছে সরকারি। এই যে স্কুলে যাইতো কিভাবে মানুষ, এটার তো কোনো সুবিধাই নাই। আর প্রধানমন্ত্রী আবাস থেকে তো বঞ্চিতই, প্রায় ৭০-৮০ করে এইটা গ্রাম। এই গ্রামে তো সবই বঞ্চিত, কেউ পাইছে কইয়া তো আমি নিজেও দেখছি না এই পর্যন্ত। কইতাম যে, নাইলে তো মিডিয়ার মাধ্যমে কইলাম না যে কয়েক ঘর পাইছে, এটাও কোনো সুবিধা নাই। নাই বলতে নাই। আমি নিজে আজকে এতদিন থেকে ৩০-৩২ বছর বয়স হয়ে, এটার মধ্যে যদি দেখতাম যে ও মানুষটা ঘর পাইছে, ল্যাট্রিন বাথরুম, এটা তো আর কইয়াই লাভ নাই। এটা তো নাই বলতে নাই। আর আমি এটাই কইতে চাই যে মিডিয়ার মাধ্যমে যদি কেউ একটু দৃষ্টি আকর্ষণ করেন, আমরা উপকৃত হব। কালাইন বাজারে ফের চুরির চেষ্টা, কুখ্যাত চোর আটক। কালাইন বাজারের মুন্নি হোটেলে সোমবার রাতে চুরির সময় হাতে নাতে ধরা পড়ে ভাটগ্রামের কুখ্যাত চোর মণি। হোটেলের টিন কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে খবর পান হোটেল মালিক ধনঞ্জয় রায়। দোকানে পৌঁছে তিনি চোরটিকে পালানোর চেষ্টা করতে দেখেন। পালানোর সময় ধারালো টিনে আহত হয় মণি। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত ১২ই ডিসেম্বর মণি কালাইন কলেজ রোডে একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে। বারবার চুরির ঘটনার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। আমরা তো সন্ধ্যার সময় ৬টার সময় বন্ধ করছি। আমি আর আমার কারিগর স্টাফ গেছেন, আমি আমার কারিগর গেছি কি বিহার রতির বাড়ি ভৈরবপুর। আর এখন মোটামুটি কয়টা ৯টা ফোন করছেন যে দোকানের ভিতরে শব্দ করে লাগার মুখ একজন ফৌজদার থাকেন। তাই ফোন করতেন যে শব্দ করে তোমার দোকানও, তুমি তাড়াতাড়ি আও। ও আমরা তাড়াতাড়ি ও বিয়া বাড়িতে গাড়ি লইয়া আইছি। গাড়ি লইয়া ইয়াদ সামনের দরজা খুলছি। সামনের দরজা যখন শব্দ পাইছি তখন ঘরের ভিতরে খালি আমার পিছনের বেড়াটা টিনের বেড়ার মাঝে খালি উড় শব্দ করিয়া বাইরে হইতে পারছে না, মাথা বাইরে করছে। আমরা মানে সাইড বাই থেকে বেরিয়ে তারে ধরছি। ধরিয়া দেখি এখন তার মানে টিন যে আর তালকে এখন দা আছে দা। উধারবন্দের গ্যালাক্সি ক্লাবের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো উধারবন্দ গ্যালাক্সি ক্লাব ও কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে। এবছরের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় সোমবার রাত 8টায়। ফিতা কেটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য ও শঙ্কর রায়। সঙ্গে ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি রবীন্দ্র চক্রবর্তী, কল্যাণ ভট্টাচার্য, রাখালচন্দ্র রাভা, নেপাল সিংহ, সুধাংশু দাস, অমল ভট্টাচার্য প্রমুখ। পরে গ্যালাক্সি ক্লাবের ভূয়সী প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানের শুরুতে গ্যালাক্সি ক্লাবের শিল্পীরা দুটি সমবেত নৃত্য পরিবেশন করে। এরপর শুরু হয় 10-25 লুডু, দাবা ও ক্যারম প্রতিযোগিতা। এতে উধারবন্দ সহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন। 17 ডিসেম্বর অর্থাৎ আজ শুরু হবে ব্যাডমিন্টন। এতে উধারবন্দ সহ বরাকের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। আগামী 19 ডিসেম্বর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। 25 ডিসেম্বর ক্রিকেট খেলার ফাইনাল হবে বলে কর্মকর্তারা জানান। সামাজিক জগৎ হোক, শঙ্কর রায় একটা নাম আমরা ছোটবেলা থেকে উনার নাম শুনছি এবং কালীবাড়ি রোডে যে পূজা হয়, প্রথম আমি নিজেও জানতাম না যে এটা উধারবন্দ কালীপূজার দুর্গাপূজা কমিটি। আমি জানতাম শঙ্কর রায়ের দুর্গাপূজা। তাই উনাকেও আমি আমার সম্মান, নমস্কার, গুরুজনদেরকে আমার প্রণাম নিবেদন করে উধারবন্দ গ্যালাক্সি ক্লাব আমাদের জেলা ক্রীড়া সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে। আসার কথা ছিল আমার সভাপতি মহোদয়ের, কিন্তু ওনার বাড়ির একটু অসুবিধা থাকায় কিছুক্ষণ আগেই আমি আসাম ক্রিকেটের মিটিংয়ে গুয়াহাটিতে ছিলাম। ফিরে আসার সঙ্গে সঙ্গে সভাপতির আদেশে আমি এবং আমার কোষাধ্যক্ষ গুয়াহাটি থেকে সোজা এখানে চলে আসি। আমি ধন্যবাদ জানাই আপনাদের যে আপনারা যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছেন এবং উধারবন্দ ক্রীড়া জগতে একটা নাম, আপনারা জানেন কি জানি না, টেবিল টেনিস যে অ্যাসোসিয়েশন আছে, সেই উধারবন্দ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন থেকে অনেক খেলোয়াড় আসাম দলে জায়গা পেয়েছে এবং ভারতের প্রতিনিধিত্ব করছে এই উধারবন্দ টেবিল টেনিস থেকে। ক্রীড়া জগতে বরাক ভ্যালির মধ্যে উধারবন্দ একটা নাম। আজকেও যে আমরা ক্রীড়া ময়দানে এসেছি, আমার মনে হয় আগামী দিনে এখান থেকেই কোনো টেবিল টেনিস বা চেস, ব্যাডমিন্টন, এখানে দেখতে পাচ্ছি লুডু, এইসব খেলা, ক্যারেম, এখান থেকে আমার মনে হয় আগামী দিনে কেউ আমাদের বরাক ভ্যালির প্রতিনিধিত্ব করবে, আমার বিশ্বাস। কিছুক্ষণ আগে এখানে বসা শঙ্কর রায় মহাশয় বলছিলেন যে উনি ওই জায়গাটা কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটির নামে করিয়েছেন এবং একটা ট্রাস্ট গঠন করেছেন। আজকালকে খেলাধুলার জায়গাতে দেখা যায় না কোনো ক্লাবের নিজস্ব জায়গা, এটাও একটা গর্বের ব্যাপার। উনি আরও একটা কথা বলছিলেন, বাইরে থেকে অনেক সমালোচনা শোনা যায়, সেই কথাটা উনি গুরুজন, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সমাজের অনেক কাজে ওনাকেই আমি একটা বার্তা আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিয়ে যেতে চাই। কাজ করলে সমালোচনা হবেই, কাজেই এইগুলা নিয়ে আপনারা কোনো সময় কোনো কিছু ভাববেন না, কারণ কাজ যারা করে না এখানে যদি বসে থাকে ওকে নিয়ে আলোচনা হবে না। যখন আমি কোনো কাজ করব আমার প্লাস মাইনাস নিয়ে আলোচনা হবে, পত্রিকাতে প্রত্যেক দিন আমার নাম আসবে যে জেলা ক্রীড়া সংস্থায় ভালো খেলা হয়েছে, আজকে খেলা করতে পারেনি, হবেই। কারণ ঘরের ভিতরে আমরা দেখি যে বাড়িতে যখন আমার বাড়ির সদস্যদের সব কিছু আমরা ফিল আপ করতে পারি না, তখন বাড়িতে যাওয়ার পরেও আমাদের নিয়েও সমালোচনা হয়। যাই হোক, এই ব্যাপারটা। পূর্ব সোনাইয়ে 6 কোটি টাকার একটি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক ও জেলা শাসক। পূর্ব সোনাইয়ে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে একটি রাস্তার শিলান্যাস করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া ও কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। মঙ্গলবার বিকেলে সুন্দরী এলাকার কেকে রোড থেকে ধনীপুর টার্নিং পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের জন্য ফলক উন্মোচন করেন বিধায়ক ও ডিস্ট্রিক্ট কমিশনার। এই উপলক্ষে অনুষ্ঠিত বিশাল সভায় বিধায়ক করিমউদ্দিন সোনাইয়ের উন্নয়নমূলক কাজের জন্য জনগণের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা শাসক মৃদুল যাদব। প্রকল্পের খতিয়ান তুলে ধরেন পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলী। স্থানীয় নাগরিক আহমেদ আলী মজুমদারের পৌরোহিত্যে জনসভায় সোনাইয়ের বিধায়ক ও জেলা শাসককে ফুলের তোড়া ও অশোকস্তম্ভ দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। এর আগে এদিন 20 লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ মোহনপুর জিপির কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিধায়ক। এই উপলক্ষে জিপি অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনাইয়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের বিডিও মুকুল বসুমতারি, জমিদাতা এন কাম্বা সিংহ, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, রামনগর মণ্ডল বিজেপি সভাপতি লায়ম্বা সিংহ, সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। मीटर का है वो बढ़ के 5.5 मीटर का हो पाएगा और इस कार्य को करने के लिए लगभग 1 वर्ष का समय दिया गया है और हमारे कचार में और बराकवेली में बहुत कम वर्किंग सीजन होता है। तो मैं आप सभी के सहयोग की अपेक्षा करूंगा कि ये काम जल्द से जल्द संपन्न हो। কৈলাস গোয়ালা সাহেব যে দান বহুত বড় জমিন দান করিয়া গেছিলা বুয়ালি আইটিআই সুন্দরীর মানুষের মনের ভিতরে একটা আছে যে বিল্ডিং হইতে এটা আর জীবনে হইতো নাই। বিধায়ক হওয়ার পরে আমি বিধানসভা উত্থাপন করলাম, 2বার 3বার এই দাবি নিয়ে সরকারের কাছে গেছি, মুখ্যমন্ত্রীর কাছে গেছি, বিভাগীয় কর্মকর্তাগুলোর কাছে গেছি, প্রশাসনের চাপ সৃষ্টি করি। আপনারা এই সবর যে দাবি এই দাবি বাস্তবায়িত হয়েছে। আইটিআই স্যাংশন হয়েছে, আইটিআই 9টা ব্রাঞ্চ দিয়ে আমরা এই বুয়ালি আইটিআই খোলা হইব। আমি ডিসিতে আজকে অনুরোধ করছি যে আজকে যাওয়ার সময় ব্রেক মারিয়া পারলে দেখে যাই আর একদিন টাইম করিয়ে আই, যেগুলা মেইনটেনেন্স রিপেয়ারিং লাগে এইগুলা দিয়ে শুরু তো করা লাগবে। ইউনিভার্সিটি আমরা পয়লা 1 রুম 2 রুম দিয়ে শুরু করছি, এখন এগুলো হোস্টেল হইতো কমপ্লিট হইতো কোন দিন কোন জমানাত বাড়াইতে সেইটার হইতো না। আমি বলছি যে টাকা তোরা আছে ওটাই দিয়ে বাউন্ডারি ওয়াল যে ভাঙ্গা চূড়া নষ্ট হয়েছে ওটাই রিপেয়ারিং করিয়া সুন্দর করিয়া আমরা আইটিআই আগামী সেশনও যাতে বাচ্চারা ক্লাস আরম্ভ হইতে লাগে এই ব্যবস্থা আমরা করতাম। এই উদ্দেশ্য নিয়ে আমি পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাস্তারে আরো বড় করার চেষ্টা করি। আর সেই হিসাবে প্রথম এই যে রাস্তা এটা এখন যেটা আছে এটাতে শুধু আপনারা ভাববা না যে পিস হয়ে যাব নয়া হরিয়া আর শেষ হয়ে যাব, এটা না, এটা এখন বড় করা হয়। সবচেয়ে বেশি সহযোগিতা আপনারা লাগবে। আপনারা এখন পুরানা চিন্তাধারার থেকে মাইন্ডসেট থেকে বার হয়ে যায়। সোনাই হাতিখাল সুন্দরী খসুদরম দক্ষিণ মনপুর এই অঞ্চলে আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল আর হইবা না আগামী 5 বছরের পরে, আর ইনশাআল্লাহ কইতে না এই ব্যবস্থা আমি করি। খসড়া ভোটার তালিকা থেকে হাজার হাজার লোকের নাম নেই, সিদ্দিকের নেতৃত্ব উত্তাল, প্রতিবাদ শ্রীভূমিতে। বিধায়ক সিদ্দিক আহমেদ সহ হাজার হাজার লোকের নাম নেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়ায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শ্রীভূমি জেলা সদর। মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নেতৃত্বে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে অসংখ্য লোকের উপস্থিতিতে প্রতিবাদ জানানো হয়। এতে বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। পরে এ মর্মে সিদ্দিক আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে ডিডিসি ও জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন। পরে এ ব্যাপারে সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সরকারি আধিকারিকরা এই ভুলে ভরা খসড়া ভোটার তালিকা তৈরি করেছেন, তারা অকর্মণ্য। জেলা কমিশনারকে এর জবাব দিতে হবে। কোথাও 30 জনকে দিয়ে একটি গ্রুপ, আবার কোথাও 1800 জনকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে। অভিযোগ মতে রেভিনিউ ভিলেজ ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। আজি আমি গোট খাইছোঁ যে পঞ্চায়ত যিটো পঞ্চায়তৰ যিটো ড্ৰাফ্ট যিটো ওলাইছে ড্ৰাফ্ট কপি, এইটো এনেকুৱা বিসংগতি হৈছে। এই বিসংগতিৰ কাৰণে আমি গোটা ডিষ্ট্ৰিক্টত এনেকুৱা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে যে এটা হাহাকাৰ পৰিস্থিতি হৈ গৈছে। দেখা গৈছে এটা এটা গাঁও পঞ্চায়তত প্ৰায় 2-2.5 হাজাৰ মানুহৰ নাম কৰ্তন কৰা গৈছে। আৰু এনেকুৱা চেণ্টাৰ বনোৱা হৈছে যে ক'ৰবাত 2300 মানুহক দি এটা চেণ্টাৰ, ভোটাৰ দি এটা চেণ্টাৰ হৈছে, ক'ৰবাত এটা মানুহক দি এটা মানে ভোটাৰ দি এটা চেণ্টাৰ হৈছে, ক'ৰবাত 2জন মানুহ দি মানে ভোটাৰ দি এটা চেণ্টাৰ হৈছে, ক'ৰবাত 6 জন দি, ক'ৰবাত 32 জন দি পলিং চেণ্টাৰ হৈছে। আৰু মানে ৱাৰ্ড মেম্বাৰ যিজন সম্ভাৱ্য কেণ্ডিডেট হ'ব
তাৰ ৰিলেটিভ বা তাৰ লগৰ ছাপোৰ্টাৰ মানুহবিলাক বেলেগ চেণ্টাৰত 3-4 কিলোমিটাৰ দূৰত নি ৰখা হৈছে। গতিকে এনেকুৱা বিসংগতি হৈছে, এইটো কোনোদিনো হোৱা নাই। এটা গাঁও 3-4 পাৰ্ট কৰি বেলেগ বেলেগ ৱাৰ্ডত নি সংযুক্ত কৰা হৈছে। ৱাৰ্ডৰ যিটো পলিং ষ্টেচনটো ইলেকশ্যনত গাইডলাইন আছে যে অন্তত 2 কিলোমিটাৰৰ ভিতৰত মানে পলিং চেণ্টাৰ হ'ব লাগে। দেখা গৈছে 6-7 কিলোমিটাৰ দূৰত নি ৰখা হৈছে, দিয়া হৈছে। গতিকে এই যে বিসংগতি, এই বিসংগতিৰ এগেইনষ্টে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ। যোৱাকালিও আমাৰ ইলেকশ্যন অফিচাৰ, CO, BDO সিহঁতৰ লগত আলোচনা হৈছে। তেওঁলোকে নিজে স্বীকাৰ কৰিছে যে এনেকুৱা বিসংগতি আমাৰ হৈ গৈছে, আমি ধৰিব পৰা নাই। আপুনি চাব ভোটাৰ লিষ্টত এজন লেডি এগৰাকীৰ তেওঁৰ হাজবেণ্ডৰ নাম ৰখা হৈছে আসাম চৰকাৰ, আবার আৰু এজন মানুহৰ নাম তাৰ বাপেকৰ নাম ৰখা হৈছে বাংলাদেশ। গতিকে এইটো এটা খেল কৰা হৈছে। এটা মই ভাবোঁ যে জানি শুনি এই যে যিটো খেল ধেমালি কৰা হৈছে, যোনে কৰিছে, যিসকলে কৰিছে তেওঁলোকৰ এগেইনষ্টত একশ্যন হ'ব লাগে। আৰু আমাৰ এই যিটো ড্ৰাফ্ট কপি এইটো ইমিডিয়েট 2 দিনৰ ভিতৰত এইটো সংশোধন আমি আৰু কাৰো নাম নকওঁ, হয়তো নিশ্চয় কিবা হয়তো কাৰোবাৰ ইশাৰা যিটো হৈছে, কিন্তু এনেকুৱা আমিতো কোনোদিন ভাবাই নাই যে এই অৱস্থা। এতিয়া ধৰক মোৰ নাম নাই, মোৰ গাঁৱৰ মানুহৰ নাম নাই, গাঁৱৰ ওচৰৰ গাঁৱৰ মানুহৰ নাম নাই। গতিকে ঠিক এটা পঞ্চায়তত নহয়, গোটেই পঞ্চায়তবোৰত এনেকুৱা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। 50-60 হাজাৰ মানুহৰ নাম কাটা হৈছে। আজ থেকে শিলচরে শুরু থিয়েটার পরব। 6 দিনে 3 রাজ্যের 10 দলের 12টি নাটক। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর শুরু হয়েছে থিয়েটারের পৌষ পরব শীর্ষক নাট্য উৎসব, যা চলবে 6 দিন অর্থাৎ 22 ডিসেম্বর পর্যন্ত। শিলচর গান্ধী ভবন প্রেক্ষাঘরে শুরু হওয়া এই নাট্য পরব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সাংবাদিক তথা 72-এর ভাষা সেনানী স্বদেশ বিশ্বাসের স্মৃতিতে। আজকের প্রজন্ম এবং রেস থিয়েটারের এই নাট্য উৎসবে এবার 3 রাজ্যের মোট 10টি দল অংশ নিচ্ছে। সার্বিকভাবে মঞ্চস্থ হবে 12টি প্রযোজনা। এর মধ্যে মঞ্চের বাঞ্ছারাম শীর্ষক একটি একক অনুনাটক থাকবে সুব্রত রায় শম্ভুর। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই থাকবে এই বিশেষ পরিবেশনাটি। জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান সবার নজর কাড়ে, পাশাপাশি রোজ থাকছে প্রাঙ্গণে পরব শীর্ষক অনুষ্ঠান। প্রসঙ্গত, ত্রিপুরা থেকে আসছে 2টি দল, আগরতলার নাট্যভূমি এবং ধর্মনগরের লার্নার্স। পশ্চিমবঙ্গ থেকেও আসছে 2টি টিম, কলকাতার সবুজ সাংস্কৃতিক কেন্দ্র এবং নৈহাটির খ্যাতনামা দল রঙ্গসেনা। এছাড়াও লখিমপুরের অভিনব থিয়েটার মঞ্চস্থ করবে একটি নাটক। বরাক উপত্যকার দলগুলির মধ্যে শ্রীভূমি জেলা থেকে আসছে পাথারকান্দি নাট্যজন, আর শিলচর থেকে থাকবে ভাবিকাল থিয়েটার গ্রুপ, গণসুর, সারস্বত। আমাদের আয়োজকদের পক্ষ থেকে রেস থিয়েটারও নাটক পরিবেশন করবে এবার। প্রতিদিন প্রেক্ষাঘরের অনুষ্ঠান শুরুর আগে বাইরে উৎসব প্রাঙ্গণে সঙ্গীতানুষ্ঠানও হবে। গাইবেন শহরের তরুণ শিল্পীরা, থাকবে পিঠে পুলির স্টলও, জানিয়েছেন উদ্যোক্তারা। আজ 17ই ডিসেম্বর থেকে আমাদের এই শিলচর শহরের গান্ধী ভবনে রেস থিয়েটার, পয়লাপুল এবং আজকের প্রজন্ম শিলচর এবার নিয়ে 4র্থবারের মতো শুরু করতে চলেছে থিয়েটারের পৌষ পরব। এটি মূলত একটি নাট্যোৎসব, যেটি আমরা 3 বছর আগে শুরু করেছিলাম। এবার তার 4র্থ সংস্করণ। এবার এই পৌষ পরবে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে এই 3টে রাজ্য থেকে 10টি দল অংশগ্রহণ করছে এবং এই 10টি দল আগামী 6 দিনে 11টি নাটক মঞ্চস্থ করবে। আমরা আশা করব প্রত্যেকবারের মতো এবারও শিলচর তথা বরাক উপত্যকার দর্শকমণ্ডলী তাদের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি দিয়ে আমাদের এই নাট্যোৎসবকে সফল করে তুলবেন। এবং এটা এই যে পথ চলা, থিয়েটারের পথ চলা, এটাও আমরা সেই প্রথম সংস্করণ থেকেই আমরা শুরু করেছি, যাতে করে মানুষকে সচেতন করা, এটা একটা পাবলিসিটির মতো এবং একসঙ্গে একটা সম্মিলিত বার্তা দেওয়া। থিয়েটার আমাদের সমাজের দর্পণ এবং থিয়েটার সমাজের প্রতিচ্ছবি, তাই সবাই যেন এই থিয়েটারের পৌষ পরবে অংশগ্রহণ করে এবং এটাকে সার্থক করে তোলে। আমাদের এই পথ চলা শুরু হয়েছে গান্ধী ভবন থেকে এবং এটা সেন্ট্রাল রোড হয়ে আবার গান্ধী ভবনে ফিরে এসছে।
দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। ভুটানের 117তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। সংসদের রাজ্যসভায় ভারতের সংবিধানের 75 বছরের গৌরবময় যাত্রা নিয়ে আলোচনায় অংশগ্রহণ সুস্মিতা দেবের। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে শিলচরে রন্ধন কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। তিন দিনের সাংগঠনিক সভা শেষে বিভিন্ন সিদ্ধান্তের কথা জনসমক্ষে প্রকাশ অভিজিতের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।